হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আইসিএসই 2026 এর কেমিস্ট্রি যে ফুল পেপার সলিউশন তার পার্ট 2 তে। আজকে স্টার্ট করছি গ্রুপ বি আর সেকশন বি অর্থাৎ বিভাগ খ। প্রথমে বাংলাতে পড়ে নিই কোয়েশ্চেনটা, তারপর আমরা অরিজিনাল যে কোয়েশ্চেনটা ইংলিশে সেটাতে যাব। অ্যালেক্সকে একটি অজানা লবণ ওয়াই এর দ্রবণ পরীক্ষার জন্য দেওয়া হলো। সে নিচের পরীক্ষাগুলি করলো এবং পর্যবেক্ষণগুলি লিখে রাখলো। ওয়াই দ্রবণের একটি অংশে সে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলো এবং একটি সাদা অধক্ষেপ পেল যা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে দ্রাব্য। দ্রবণের বাকি অংশে সে কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলো এবং একটি হালকা নীল অধক্ষেপ পেল। অ্যালেক্সের পর্যবেক্ষণের ভিত্তিতে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো। ওয়াই লবণে উপস্থিত অ্যানায়ন এবং লবণে উপস্থিত ক্যাটায়ন। তো আমরা যদি ইংলিশে কোয়েশ্চেনটা দেখি, এটা গ্রুপ বি। Alex was given a solution of an unknown salt Y for analysis. He performed the following tests and recorded his observations. To a part of the solution Y, he added silver nitrate solution and obtained a white precipitate which was soluble in ammonium hydroxide solution. তো এই পার্টটাতে আমরা যদি দেখি, বলেছে টু এ পার্ট অফ সলিউশন ওয়াই, ওয়াই যে সল্টটা তার একটা সলিউশনে সিলভার নাইট্রেট অ্যাড করার পরে হোয়াইট প্রেসিপিটেট এসছে। তো সিলভার নাইট্রেট অ্যাড করে যদি হোয়াইট প্রেসিপিটেট আসে আর সেটা যদি সলিউবল ইন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হয়, তার মানে এই হোয়াইট প্রেসিপিটেটটা কিন্তু সিলভার ক্লোরাইডের এজিসিএল এর। ঠিক আছে, এর মধ্যে এজিটা এসছে কোত্থেকে? সিলভার নাইট্রেট থেকে। আর যে ক্লোরাইড আয়নটা সেটা এসছে কোত্থেকে? ওয়াই থেকে। তাহলে এখানে যে বলেছে যে বেসড অন দ্য অবজারভেশনস মেড বাই অ্যালেক্স আইডেন্টিফাই দ্য অ্যানায়ন, তাহলে এখানে অ্যানায়নটা কি হবে? এখানে অ্যানায়নটা হবে ক্লোরাইড, Cl মাইনাস। ঠিক আছে, তো এটা গেলে একটা পার্ট অফ দ্য কোয়েশ্চেন। আরেকটা পার্ট কি বলছে? টু দ্য রিমেইনিং সলিউশন হি অ্যাডেড এ ফিউ ড্রপস অফ সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন অ্যান্ড অবটেইনড আ পেল ব্লু প্রেসিপিটেট। তো যদি দেখা যায় যে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করে পেল ব্লু প্রেসিপিটেট আসছে, তার মানে সেটা কিন্তু কিউপ্রিক হাইড্রক্সাইডের। ঠিক আছে, এর মধ্যে হাইড্রক্সাইডটা কোত্থেকে এসছে? সোডিয়াম হাইড্রক্সাইড থেকে। আর সল্ট থেকে যে ক্যাটায়নটা এসছে সেটা হচ্ছে Cu2+। তাহলে এখানে বলেছে না দ্য ক্যাটায়ন প্রেজেন্ট ইন সল্ট ওয়াই, এখানে কি বলেছে? দ্য ক্যাটায়ন প্রেজেন্ট ইন সল্ট ওয়াই। তাহলে এই ক্যাটায়নটা কি হবে? এই ক্যাটায়নটা কিন্তু হবে কপার 2+। ওকে, তো আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিম্নলিখিত বিক্রিয়াটি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বিক্রিয়া দেওয়া রয়েছে NaNO3 প্লাস H2SO4, গাঢ় H2SO4 এর সাথে রিয়াকশন। টেম্পারেচার কত বলছে? 200 ডিগ্রি সেলসিয়াসের কম। প্রোডাক্ট কি হচ্ছে? NaHSO4 আর তার সাথে HNO3। বলছে উষ্ণতা 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার একটি কারণ লেখো। ঠিক আছে, আর তার সাথে আরেকটা কোয়েশ্চেনও রয়েছে, উপরের বিক্রিয়াটিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? তো এখানে যদি আমরা কোয়েশ্চেনটা ইংলিশে পড়ি, কি বলছে? স্টাডি দ্য রিয়াকশন গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং, answer the questions that follow. NaNO3 plus H2SO4, which is concentrated H2SO4, the temperature is less than 200 degrees Celsius. The products are NaHSO4 and HNO3. ঠিক আছে, তো এখানে বলেছে গিভ ওয়ান রিজন ফর মেইনটেইনিং দ্য টেম্পারেচার বিলো 200 ডিগ্রি সেলসিয়াস। তো তার আনসার যেটা সেটা এখানে অলরেডি লেখা রয়েছে। দেখে নিন, রিয়াকশন যেটা হয়, টেম্পারেচার যদি আমরা 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখি, তাহলে এই রিয়াকশনটা হয় 2NaNO3 plus H2SO4 gives Na2SO4 plus HNO3। এবার এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে Na2SO4 কেন? তো এখানে নিচে দেখ কি লেখা আছে, if the temperature exceeds 200 degree Celsius, sodium sulfate forms a hard crust which sticks to the wall of the retort and is difficult to remove। আমি বুঝতেই পারছি যে Na2SO4 এর একটা ক্রাস্ট পড়ছে রিটর্টের ভেতরের দিকের ওয়ালে, সো ইট ইজ ভেরি হার্ড টু রিমুভ or difficult to remove, that's why the temperature should not be over 200 degrees Celsius, rather it should be less than 200 degrees Celsius। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা বলছে, সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে একবার দেখে নি। এটা বলছে why is concentrated sulfuric acid used in the above reaction। তো এখানে কেন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ হচ্ছে? বিকজ ইট অ্যাক্টস অ্যাজ এ নন ভোলাটাইল অ্যাসিড উইথ এ হাই বয়লিং পয়েন্ট। ঠিক আছে,
তো এটা হচ্ছে রিজন উই ক্যানট ইউজ এ ভোলাটাইল অ্যাসিড। আমরা কিন্তু ভোলাটাইল অ্যাসিড এখানে ইউজ করতে পারবো না, বিকজ সেটা গ্যাস হয়ে তো বেরিয়ে যাবে। সো উই শুড ইউজ এ নন ভোলাটাইল অ্যাসিড অ্যান্ড দ্যাট মিনস ইট হ্যাজ এ হাই বয়লিং পয়েন্ট। তো এই হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডকে নেওয়ার রিজন। ওকে, তো আমরা এরপর যাবো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এ মৌলটি পর্যায় সারণীর পর্যায় 2 ও শ্রেণী 15 তে অবস্থিত। এ মৌলটিকে শনাক্ত করো। এ মৌলটির সাথে হাইড্রোজেনের সংযুক্তির ফলে উৎপন্ন যৌগটির সংকেত লেখো। বিতে উৎপন্ন যৌগটির, অর্থাৎ আগের যে প্রশ্নটা সেই প্রশ্নে যে উৎপন্ন যৌগ তার ডট এবং ক্রস গঠন এঁকে দেখাও। তো কোয়েশ্চেনটা কি বলছে, এলিমেন্ট এ বিলংস টু গ্রুপ 15 and period 2 of the periodic table. Identify the element A. তো ফার্স্ট যেটা বলে রাখি যে গ্রুপ 15 আর পিরিয়ড 2 তার মানে এটা কিন্তু নাইট্রোজেন। এই যে এলিমেন্টের কথা হচ্ছে এটা কিন্তু নাইট্রোজেন। ক্লিয়ার? সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন কি বলছে, রাইট দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ফর্মড when element A combines with hydrogen. তো এলিমেন্ট এ মানে তোরা বুঝতেই পারছিস নাইট্রোজেনের কথা হচ্ছে। তো নাইট্রোজেন যদি হাইড্রোজেনের সাথে কম্বাইন হয় তাহলে কি কম্পাউন্ড তৈরি করে? অ্যামোনিয়া। তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো নেক্সট যে কোয়েশ্চেনটা বলছে, মানে এই কোয়েশ্চেনেরই পরের পার্ট কি বলছে, ড্র দ্য ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড ফর্মড ইন বি অ্যাবভ। মানে আগের যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনে যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে অর্থাৎ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচারটা দিতে বলছে। তো অ্যামোনিয়াতে কি কি এলিমেন্ট আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। তো কনফিগারেশন হচ্ছে 2 5। আর হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তো কনফিগারেশন হচ্ছে 1। তো নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5। আর হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে আছে একটা ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রন এখানে হাইড্রোজেনের ইলেকট্রনকে ক্রস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, আর নাইট্রোজেনের ইলেকট্রনগুলোকে ডট দিয়ে। তাহলে এই একটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন। তো যদি কম্বাইন হয় মানে যখন বন্ড তৈরি হবে তখন কিভাবে হবে? হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন দরকার, তাহলে ও স্টেবল হয়ে যাবে। এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন দরকার, এই হাইড্রোজেনেরও একটা ইলেকট্রন দরকার, রাইট? আর নাইট্রোজেনের তো অলরেডি 5টা আছে ভ্যালেন্স শেলে, ওর দরকার 3টে। তো এই যে এই একটা হাইড্রোজেনের এই একটা আর হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন নিয়ে নেবে। তো এই হচ্ছে ডট অ্যান্ড ক্রস স্ট্রাকচার অফ অ্যামোনিয়া। ক্লিয়ার? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিম্নলিখিত সমীকরণগুলি সম্পূর্ণ ও সমতা বিধান করো। ঠিক আছে? কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোইং ইকুয়েশনস। কি কি ইকুয়েশন বলছে? ফার্স্ট হচ্ছে C2H4Br2 প্লাস অ্যালকোহলীয় KOH। ঠিক আছে? সেকেন্ড বলছে অতিরিক্ত অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিয়াকশন। আর থার্ড বলছে C12H22O11 কে গাঢ় H2SO4 দিয়ে রিয়াকশন করালে কি হবে? তো আমরা যদি কোয়েশ্চেন গুলো দেখি, এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে C2H4Br2 এর সাথে 2 মানে অ্যালকোহলিক KOH এর রিয়াকশন কি হবে? তো এটা একটু দেখে নিই। এখানে প্রথম কথা হচ্ছে যে 2KOH হবে ব্যালেন্স করার জন্য। দুটো কে, দুটো ব্রোমিনকে নিয়ে 2KBr হয়ে বেরিয়ে যাবে। আর দুটো OH, দুটো H কে নিয়ে 2H2O হয়ে বেরোবে। ঠিক আছে? তাহলে যেটা রিঅ্যাকট্যান্ট ছিল C2H4Br2, ওখান থেকে দুটো ব্রোমিন দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে পড়ে আছে কি C2H2, পড়ে আছে হচ্ছে C2H2। তো এই হচ্ছে এই রিঅ্যাকশনটা, এটা ব্যালেন্সড ইকুয়েশন। সেকেন্ড যেটা বলছে কি বলছে, এক্সেস অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিঅ্যাকশন। তো এটাও যদি আমরা দেখি এই রিঅ্যাকশনটাতে দেখব 8NH3 তার সাথে 3Cl2 রিঅ্যাকশন করবে। এখানে অ্যামোনিয়া এক্সেসে রয়েছে, তাহলে প্রোডাক্ট হবে 6NH4Cl প্লাস নাইট্রোজেন। ঠিক আছে? নাইট্রোজেনটা গ্যাস হয়ে বেরোবে। তো এই হচ্ছে এই রিঅ্যাকশনটা। নেক্সট আর এখানে লাস্ট যে ইকুয়েশনটা কি বলছে, C12H22O11 মানে হচ্ছে সুক্রোজ কে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি রিঅ্যাকশন করা হয় তাহলে কি হবে? তো এখানে যেটা হবে, কনসেন্ট্রেটেড H2SO4 কিন্তু একটা ডিহাইড্রেটিং এজেন্ট। তো ওটা ওয়াটার গুলোকে বের করে নেবে, তাহলে 11H2O বেরিয়ে যাবে আর ওদিকে পড়ে থাকবে হচ্ছে 12C। ঠিক আছে?
মানে কার্বন এখানে পড়ে থাকবে। আর এই হচ্ছে এই লাস্ট যে রিঅ্যাকশনটা দিয়েছে তার ব্যালেন্সড ইকুয়েশন। ওকে, তো আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে কি বলছে, নিম্নলিখিত জোড়গুলির মধ্যে বন্ধনীতে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে পার্থক্য করো। অ্যাসিটিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে পার্থক্য করতে হবে কিসের ভিত্তিতে? অণু প্রতি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়নের সংখ্যা, ঠিক আছে, এর ভিত্তিতে। আর তড়িৎ বিশ্লেষ্য ও ধাতব পরিবাহীর মধ্যে পার্থক্য করতে হবে কিসের ভিত্তিতে? তড়িৎ পরিবাহী কণার ভিত্তিতে। তো আমরা যদি ইংলিশে কোয়েশ্চেনটা দেখে নিই, কি বলছে, differentiate between the following pairs of on the criteria given in the bracket. তো এখানে ফার্স্ট যেটা দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড অন দ্য বেসিস অফ নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন পার মলিকিউল। তো আমরা যদি দেখি অ্যাসিটিক অ্যাসিড, এটা এটা মনোবেসিক অ্যাসিড, অর্থাৎ এটা কটা এইচ প্লাস আয়ন ছাড়ে? একটা। তাহলে ইট হ্যাজ ওয়ান রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন পার মলিকিউল, ঠিক আছে। আর সালফিউরিক অ্যাসিডকে আমরা যদি দেখি, সালফিউরিক অ্যাসিডটা একটা কাজ করি এখান থেকে, জাস্ট এ মিনিট, সালফিউরিক অ্যাসিডটা নিচে একটা লিখেই দিই। সালফিউরিক অ্যাসিড, ইট হ্যাজ টু রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন পার মলিকিউল, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্স। আর সেকেন্ড যেটা বলেছে, ইলেকট্রোলাইট অ্যান্ড মেটালিক কন্ডাক্টর অন দ্য বেসিস অফ দ্য পার্টিকলস কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। তো এখানে যারা ইলেকট্রোলাইট তাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে এদের ক্ষেত্রে কন্ডাক্টিং পার্টিকেল কোনগুলো? আয়ন্স। তো এদের ক্ষেত্রে আয়ন্স আর দ্য ইলেকট্রিসিটি কন্ডাক্টিং পার্টিকেলস। আর ওদিকে আমরা যদি দেখি মেটালিক কন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রি ইলেকট্রনস, মেটালদের মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে। আর দ্য ইলেকট্রিসিটি কন্ডাক্টিং পার্টিকেলস, ঠিক আছে। তো এই হচ্ছে ডিফারেন্স। আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, কি বলছে, সম উষ্ণতা ও চাপে দুটি ভিন্ন পাত্রে সম আয়তনের অ্যামোনিয়া ও ক্লোরিন গ্যাস নেওয়া হলো। অ্যামোনিয়ার ভর 34 গ্রাম হলে ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। আর এখানে পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছে ক্লোরিনের, হাইড্রোজেনের আর নাইট্রোজেনের, ঠিক আছে। তো এখানে কি বলছে, ইকুয়াল ভলিউমস অফ অ্যামোনিয়া গ্যাস এন্ড ক্লোরিন গ্যাস আর কেপ্ট ইনটু ডিফারেন্ট কন্টেইনার্স আন্ডার দ্য সেম কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। Find the number of molecules contained in chlorine gas when the mass of ammonia is 34 গ্রাম। অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে, ক্লোরিনের 35.5, হাইড্রোজেনের 1 আর নাইট্রোজেনের 14। তো এই কোয়েশ্চেনটা কি করে সলভ করব? প্রথম কথা হচ্ছে যে ইকুয়াল ভলিউম বলেছে অ্যামোনিয়া আর ক্লোরিনের, আর সেম কন্ডিশনস অফ টেম্পারেচার এন্ড প্রেশার বলেছে। তো আমরা অ্যাভোগাড্রোস লতে থেকে জানি যে equal same conditions of temperature and pressure equal volume of any gas contain equal number of molecules, তাই তো। তাহলে according to Avogadro's law, under same conditions of
temperature and pressure equal volumes of অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3 and ক্লোরিনের ফর্মুলা হচ্ছে Cl2 contain equal number of molecules, তাই না? তো এইটা তো আমাদের ক্লিয়ার যে এখানে অ্যামোনিয়া আর ক্লোরিনে কিন্তু নাম্বার অফ মলিকিউলস কি হবে, সেম হবে। তো এখানে প্রথম কথা হচ্ছে মলিকুলার ওয়েট অফ অ্যামোনিয়া কত। মলিকুলার ওয়েট অফ অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3, তো 14 প্লাস 3 মানে 17, তাই না? তাহলে 17 গ্রাম অফ অ্যামোনিয়া কন্টেইনস কতগুলো মলিকিউলস, অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? কারণ মলিকুলার ওয়েট যত হয় তত গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস থাকে, অর্থাৎ Na মলিকিউলস। অ্যাভোগাড্রো নাম্বারকে আমরা Na দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে দেয়ারফর 34 গ্রাম, কারণ কোয়েশ্চেনে তো 34 গ্রাম অ্যামোনিয়া বলেছে, তাহলে এর মধ্যে কতগুলো মলিকিউল থাকবে? 34 ইন্টু Na বাই 17 মানে 2 Na মলিকিউলস থাকবে, তাই না? 2 Na মলিকিউলস থাকবে। তো এখানে 2 Na মলিকিউলস যদি থাকে তার মানে কতগুলো মলিকিউল হচ্ছে? 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তাহলে কত হচ্ছে এটা? 12.044 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তার মানে এটা হয়ে যাচ্ছে 1.2044 ইন্টু 10 টু দি পাওয়ার 24, এতগুলো মলিকিউলস। এবার এখানে কোয়েশ্চেনে দিয়েছে যে find the number of molecules contained in chlorine gas when the mass of ammonia is 34 গ্রাম। তাহলে অ্যামোনিয়াতে যদি 34 গ্রামের মধ্যে যতগুলো মলিকিউল আছে, অ্যামোনিয়াতে 34 গ্রামের মধ্যে যতগুলো মলিকিউল আছে, এখানে যেহেতু বলেছে ইকুয়াল ভলিউম অফ অ্যামোনিয়া এন্ড ক্লোরিন, তার মানে ক্লোরিনের মধ্যেও ততগুলো মলিকিউলই থাকবে, ঠিক আছে? কারণ এখানে ভলিউম কিন্তু দুজনেরই সেম বলেছে। অ্যামোনিয়ার ওজন মানে অ্যামোনিয়ার মাস বলেছে 34 গ্রাম, ক্লোরিনের মাস হয়তো অন্য কিছু হবে, কিন্তু ভলিউম তো সেম। তাহলে ভলিউম যদি সেম থাকে তার মধ্যে ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস থাকবে, তার মানে এতগুলো মলিকিউলসই কিন্তু থাকবে। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে, কোয়েশ্চেনটা কি দিয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস কন্টেইনড ইন ক্লোরিন গ্যাস। তাহলে নাম্বার অফ molecules in chlorine gas equal to কত হবে? এই 1.2044 into 10 to the power 24। তাহলে এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পি, কিউ এবং আর মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত। পি সহজেই একটি যোজ্যতা ইলেকট্রন হারিয়ে সুস্থিত আয়ন গঠন করে। কিউ নিজের ইলেকট্রন বন্ধন গঠনে সমভাবে ব্যবহার করে। আর উচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন। প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। কি কি প্রশ্ন? পি কিউ এবং আর এর মধ্যে কোনটিকে বিজারিত করা সব থেকে কষ্টসাধ্য? পি কিউ এবং আর এর মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে ছোট? পি কিউ এবং আর কে আয়নন শক্তির অধক্রমে সাজাও। ঠিক আছে, কোয়েশ্চেনটা একবার ইংলিশে পড়ে নিই। কি বলেছে? এলিমেন্টস P, Q and R in the same period of the modern periodic table. P readily loses its one valence electron to form a stable ion. আচ্ছা, এখানে ফার্স্ট ক্লু দিয়েছে যে পি তে কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? একটাই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন আছে। এবার একটা ভ্যালেন্স ইলেকট্রন কাদের থাকে? যারা গ্রুপ ওয়ানে থাকে। তার মানে এখানে পি কিন্তু গ্রুপ ওয়ান মানে কি একদম শুরুতে, মানে এটা যে পিরিয়ডে রয়েছে সেই পিরিয়ডে একদম শুরুতে রয়েছে পি। তারপর কি বলছে? কিউ শেয়ার্স ইটস ইলেকট্রনস ইন বন্ডিং বাট ডাজ নট ফর্ম আয়নস ইজিলি। তার মানে এটা কিন্তু আয়ন তৈরি করে না। এবার আয়ন কারা তৈরি করে? যারা মেটাল কিংবা যারা একদম শেষের দিকে যে নন মেটাল গুলো থাকে তারা আয়ন তৈরি করে। কারণ শুরুর দিকে যারা মেটাল কিভাবে আয়ন তৈরি করে? ইলেকট্রন লুজ করে। আর শেষের দিকে যারা নন মেটাল তারা কিভাবে আয়ন তৈরি করে? ইলেকট্রন গেইন করে। কিন্তু এখানে বলেছে ডাজ নট ফর্ম আয়ন ইজিলি। তার মানে কি? তার মানে হচ্ছে যে কিউটা রয়েছে, কিউটা কিন্তু মোটামুটি মাঝামাঝি রয়েছে ওই পিরিয়ডে, মাঝামাঝি রয়েছে, না খুব বাঁ দিকে না খুব ডান দিকে। আর
লাস্ট যে ক্লুটা দিয়েছে সেটা কি বলছে, আর হ্যাজ হাই ইলেকট্রোনেগেটিভিটি। হাই ইলেকট্রোনেগেটিভিটি মানে এটা কিন্তু একদম শেষের দিকে রয়েছে, ওই পিরিয়ডে একদম শেষের দিকে। তাহলে এবার বলেছে ফার্স্ট যে কোয়েশ্চেনটা জানতে চেয়েছে, হুইচ এলিমেন্ট উড বি মোস্ট ডিফিকাল্ট টু রিডিউস এবং পি কিউ অ্যান্ড আর। আচ্ছা, কোনটাকে রিডিউস করা সব থেকে ডিফিকাল্ট? এবার রিডিউস করা মানে হচ্ছে কাউকে ইলেকট্রন দেওয়া, ইলেকট্রন অ্যাড করা। এবার দেখ, পি রয়েছে সব থেকে বাদিকে, পি কিন্তু ইলেকট্রন ছাড়তে চাইছে, লেখাই আছে পি কিন্তু ইলেকট্রন ছাড়তে চাইছে, তাহলে পি কে কিন্তু ইলেকট্রন অ্যাড করা, পি তে ইলেকট্রন অ্যাড করা সব থেকে ডিফিকাল্ট হবে। তাহলে এখানে যে হুইচ এলিমেন্ট উড বি মোস্ট ডিফিকাল্ট টু রিডিউস এবং পি কিউ অ্যান্ড আর, তাহলে এটার আনসার হবে পি। ঠিক আছে, নেক্সট যেটা জিজ্ঞেস করেছে সেটা কি বলছে, বলছে হুইচ এলিমেন্ট ইজ এক্সপেক্টেড টু হ্যাভ দ্য স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস এবং পি কিউ অ্যান্ড আর। এবার তোরা খুব ভালো করে জানিস যে বাঁ দিক থেকে ডান দিকে আমরা যদি যাই, তাহলে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ করে, কমতে থাকে। তাহলে এখানে আর এর সাইজ কিন্তু সব থেকে ছোট হবে, তাহলে স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস যেটা হবে সেটা কার হবে, সেটা কিন্তু আর এর হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। থার্ড কোয়েশ্চেন কি বলছে, অ্যারেঞ্জ পি কিউ অ্যান্ড আর ইন অর্ডার অফ ডিক্রিজিং আয়োনাইজেশন পোটেনশিয়াল। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যত লেফট টু রাইট যাই তত আয়োনাইজেশন পোটেনশিয়াল, আমি শর্টে লিখছি আইপি, আইপি কিন্তু ইনক্রিজ করে, তত কিন্তু আইপি বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এখানে সব থেকে বেশি আয়োনাইজেশন পোটেনশিয়াল কার হবে, আর এর। ঠিক আছে, সব থেকে বেশি আয়োনাইজেশন পোটেনশিয়াল হবে আর এর, তাহলে আর এর আয়োনাইজেশন পোটেনশিয়াল কিন্তু সব থেকে বেশি, আর এটা ডিক্রিজিং অর্ডারে লিখতে বলেছে, তাহলে আর এর পরে আসবে কিউ, আর সব থেকে কম হবে পি এর, তার মানে আর কিউ পি, এটাই হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল এই পি কিউ আর এর। তো আই হোপ এই জিনিসটা তোরা বুঝতে পেরেছিস। তাহলে এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার, এটাই হচ্ছে ডিক্রিজিং অর্ডার অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল। ওকে, তো আমরা এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট যে কোয়েশ্চেনটা দিচ্ছে কি বলছে, নিচে কিছু রাসায়নিক দেওয়া আছে, তো এখানে নামগুলো তোরা দেখতে পাচ্ছিস, লেড নাইট্রেট, কপার, হাইড্রোক্লোরিক অ্যাসিড, লেড অক্সাইড, আয়রন, সোডিয়াম কার্বনেট, কপার কার্বনেট, আর ক্লোরিন। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, উপরোক্ত বক্স থেকে উপযুক্ত রাসায়নিক নির্বাচন করে নিম্নোক্ত লবণগুলির প্রস্তুতির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। আর তার সাথে একটা নোট দিয়ে দিয়েছে কি, প্রয়োজন অনুসারে রাসায়নিকগুলিকে একাধিকবার ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ আমি একই রাসায়নিককে দুবার ব্যবহার করতে পারি। কি কি লবণ তৈরি করতে হবে, লেড কার্বনেট, কপার ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। আর এখানে প্রত্যেকেই মানে প্রত্যেকটাতেই যে মেটালটা রয়েছে, যে ধাতুটা রয়েছে তার কিন্তু ভ্যালেন্সি 2। ঠিক আছে, তো এখানে কি বলছে, গিভেন বিলো আর সাম কেমিক্যালস, lead nitrate, copper, hydrochloric acid, lead oxide, iron, sodium carbonate, copper carbonate, chlorine. Okay, using suitable chemicals from the box given above, write balanced chemical equations for the preparation of the following salts. ঠিক আছে, তো নোট কি দিয়েছে, the chemicals may be used more than once if needed. তো এখানে কি কি সল্ট তৈরি করতে হবে, লেড টু কার্বনেট, কপার টু ক্লোরাইড, আর হচ্ছে আয়রন টু ক্লোরাইড। ক্লিয়ার, তো আমরা যদি এখানে এই কোয়েশ্চেনটা দেখি, প্রথম হচ্ছে লেড কার্বনেট। তো লেড কার্বনেট তৈরি করতে গেলে কি কি লাগবে, এখানে আমরা নিচ্ছি লেড নাইট্রেট, উপরে তোরা দেখতেই পাচ্ছিস লেড নাইট্রেট আছে, লেড নাইট্রেট ফর্মুলা কি, PbNO3 আর তার সাথে একটা কোনো কার্বনেট সল্ট নিতে হবে। কার্বনেট সল্ট এখানে আমরা কি নিতে পারি, সোডিয়াম কার্বনেট নিতে পারি, সোডিয়াম কার্বনেট রয়েছে। তাহলে লেড নাইট্রেটের সাথে যদি সোডিয়াম কার্বনেটের রিয়াকশন করানো হয় তাহলে কিন্তু লেড কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, তো এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, কপার ক্লোরাইড, কপার ক্লোরাইড তৈরি করতে গেলে কি লাগবে, কপার রয়েছে, বা কপার কার্বনেটও আমরা নিতে পারি, কপার কার্বনেটটাই বেশি ভালো হবে কপারের থেকে। তো কপার কার্বনেট, আর কপার কার্বনেটের সাথে রিয়াকশন হবে কার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিয়াকশন করাই, তো এখানে 2HCl নিচ্ছে, তাহলে কিন্তু CuCl2 তৈরি হবে। ক্লিয়ার, আর এখানে তার সাথে কি তৈরি হবে, তার সাথে তৈরি হবে H2CO3, H2CO3 বা আমরা CO2 প্লাস H2O করেও লিখতে পারি, CO2 প্লাস H2O করেও কিন্তু লিখতে পারি। আর আগের যে রিয়াকশনটা ওখানে সাইড প্রোডাক্টটাও লিখে দিই, 2NaNO3, 2NaNO3, রাইট।
আর লাস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে আয়রন ক্লোরাইড। আয়রন ক্লোরাইডের জন্য আমরা যেটা ইউজ করবো সেটা আয়রন রয়েছে, তোরা দেখতেই পাচ্ছিস, আর তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেক্ষেত্রে ফেরাস ক্লোরাইড অর্থাৎ আয়রন টু ক্লোরাইড বা FeCl2 তৈরি হবে, আর তার সাথে হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। ক্লিয়ার? তো এই গেল এই কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে একটি 2 কার্বন পরমাণু সম্পন্ন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে অনুঘটকের উপস্থিতিতে 2 মোল হাইড্রোজেনের বিক্রিয়া করে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করলো। উপরোক্ত তথ্যের ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও। সংঘটিত বিক্রিয়াটি কিরকম ধরনের বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া নাকি প্রতিস্থাপন প্রকৃতির? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। বিক্রিয়ায় ব্যবহৃত উপযুক্ত একটি অনুঘটকের নাম লেখো। সেকেন্ড কোয়েশ্চেন। উপরোক্ত বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। থার্ড কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখানে কোয়েশ্চেন গুলো কি বলছে একটু ইংলিশে দেখে নিই। An unsaturated hydrocarbon having 2 carbon atoms was made to react with 2 moles of hydrogen gas in the presence of a catalyst to give a saturated hydrocarbon. Using the above information, answer the following questions. কি কি? First হচ্ছে the type of reaction that occurred is addition or subtraction. Name a suitable catalyst which is used in the reaction. আর হচ্ছে write a balanced chemical equation for the above reaction. তো আমরা এখানে এক এক করে যদি আনসার দিই, তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে the type of reaction that occurred, এখানে দেখ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেটা কিন্তু হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি করেছে, তাহলে এটা কিন্তু অ্যাডিশন রিয়াকশন। এটা কিন্তু কি টাইপের রিয়াকশন? এটা কিন্তু অ্যাডিশন রিয়াকশন। তো এটা হচ্ছে ফার্স্ট আনসার অফ দ্য কোয়েশ্চেন, মানে ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন তার আনসার। সেকেন্ড বলছে নেম আ সুটেবল ক্যাটালিস্ট হুইচ ইজ ইউজড ইন দ্য রিয়াকশন। এখানে কোন ক্যাটালিস্ট ইউজ আমরা করি? নিকেল করতে পারি বা প্ল্যাটিনাম করতে পারি বা প্যালাডিয়াম, যে কোনো একটা লিখলেই হলো। থার্ড হচ্ছে রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য অ্যাবভ রিয়াকশন। তো ব্যালেন্সড একটা কেমিক্যাল ইকুয়েশন এখানে লিখতে হবে। তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ 2 কার্বন অ্যাটমস, তো দুটো কার্বন নিয়ে আনস্যাচুরেটেড মানে তোরা জানিস যেখানে ডাবল কিংবা ট্রিপল বন্ড থাকে। ঠিক আছে? তো দুটো কার্বন নিয়ে আনস্যাচুরেটেড যেটা, এখানে কিন্তু যেটা হবে HC ট্রিপল বন্ড CH, মানে ইথাইন হবে। এবার যদি বলিস কেন? কারণ এখানে দেখ, এখানে কিন্তু 2 মোলস অফ হাইড্রোজেনের সাথে রিয়াকশন করছে। অ্যাকচুয়ালি যদি ডাবল বন্ড হতো, ডাবল বন্ড হলে কি হতো? 1 মোল হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করতো। এখানে ট্রিপল বন্ড আছে বলে 2 মোল মানে 2H2 এর সাথে রিঅ্যাক্ট করছে। আর এখানে প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CH3 সিঙ্গেল বন্ড CH3। এই হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের নাম কি? ইথেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা চলে আসি নেক্সট পার্টে। নেক্সট পার্ট কি বলছে? সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় সালফার ডাই অক্সাইডের অনুঘটকীয় জারণের ফলে উৎপন্ন গ্যাসকে একজন রসায়নবিদ সংগ্রহ করলেন। ভালো কথা। সংগৃহীত গ্যাসটির নাম লেখো। রসায়নবিদ দ্বারা সংগৃহীত গ্যাসটিকে সরাসরি জলে মেশালে কি অ্যাসিড উৎপন্ন হবে? আর থার্ড কোয়েশ্চেন কি বলছে? কেন গ্যাসটিকে সরাসরি জলে মেশানো উচিত নয়? কেন গ্যাসটিকে সরাসরি জলে মেশানো উচিত নয়? তো এখানে আবার ইংলিশে পড়ে নিই। ডিউরিং দ্য ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড a chemist collected the gas formed after catalytic oxidation of sulfur dioxide. ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে নেম দ্য গ্যাস কালেক্টেড। আর সেকেন্ড পার্ট কি বলছে? সেকেন্ড পার্ট বলছে which acid is formed when the gas collected by the chemist is discovered বলছি dissolved directly in water. তো এখানে যদি এক এক করে আনসার দিই, তো প্রথম যে কোয়েশ্চেনটা নেম দ্য গ্যাস কালেক্টেড, এখানে কোন গ্যাস কালেক্ট করা হচ্ছে? SO3। কারণ এখানে দেখ বলেই দিয়েছে যে গ্যাসটা কালেক্টেড হচ্ছে সেটা হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন অফ সালফার ডাই অক্সাইড। তো সালফার ডাই অক্সাইডে ক্যাটালাইটিক অক্সিডেশন করলে কিন্তু সালফার ট্রাই অক্সাইড অর্থাৎ SO3 তৈরি হয়। তো নেম দ্য গ্যাস কালেক্টেড, এখানে আমি ফর্মুলা লিখলাম, নামটাও লিখে দিই তাহলে সালফার ট্রাই অক্সাইড। তো এই হচ্ছে গ্যাসটার নাম। Which acid is formed when the gas collected by the chemist is dissolved directly in water? তো SO থেকে ডাইরেক্টলি যদি আমরা ওয়াটারে ডিজলভ করি কি অ্যাসিড তৈরি হয়? এখানে বলেছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড। তো এটার আনসার হচ্ছে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। ক্লিয়ার? আর থার্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন কি বলছে? Why should we not dissolve this gas directly in water? তো কেন সালফার ট্রাই অক্সাইডকে ডাইরেক্টলি ওয়াটারে ডিজলভ করা উচিত না? তার কিন্তু একটা রিজন হচ্ছে দিস রিয়াকশন বা দিস প্রসেস আমরা বলতে পারি
is highly exothermic। ঠিক আছে, হাইলি এক্সোথার্মিক কথাটা মানে কি, এক্সোথার্মিক কথাটা মানে হিট রিলিজ হয়। তো দ্য হিট রিলিজড causes water turned into vapor। ঠিক আছে, turned into vapor which results in the formation of corrosive mist which is highly dangerous। ক্লিয়ার? তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট প্রশ্ন যেটা, নিচের চিত্রটিতে সিলভার দ্বারা একটি চামচের তড়িৎ লেপন দেখানো হয়েছে। এই চিত্র সংক্রান্ত নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে তোরা দেখতে পাচ্ছিস যে ক্যাথোডে একটা চামচ রয়েছে, ঠিক আছে, আর অ্যানোডে রয়েছে সিলভার অর্থাৎ রূপো, আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড দ্রবণ। ক্লিয়ার? তো এখানে প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়ার সমীকরণটি লেখো। উপরের প্রক্রিয়াটিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সিলভার নাইট্রেট উপযুক্ত নয়, তার একটি কারণ লেখো। প্রক্রিয়াটিতে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না কেন? আর লাস্ট প্রশ্ন হচ্ছে অ্যানোডে কি ঘটতে দেখা যায়। ঠিক আছে, তো এখানে ইংলিশে কোয়েশ্চেনটা একবার পড়ে নিই। The diagram given below shows the electroplating of a spoon with silver. With reference to the diagram, answer the following questions. তো এখানে তোরা দেখতে পাচ্ছিস যে ক্যাথোডে কি রয়েছে, একটা স্পুন রাখা আছে, অ্যানোডে রাখা আছে সিলভার, আর এখানে আমরা ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করছি সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড সলিউশন। ক্লিয়ার? রাইট অ্যান ইকুয়েশন ফর দ্য রিয়াকশন দ্যাট অকার্স অ্যাট দ্য ক্যাথোড, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেনের যে আনসার সেটা হচ্ছে ক্যাথোডে যে রিয়াকশনটা হচ্ছে সেটা লিখতে হবে। ক্যাথোডে এজি প্লাস আয়ন আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এজি প্লাস আয়ন কোত্থেকে আসছে, অ্যানোড থেকে, সেটা এসে ইলেকট্রন নিয়ে সিলভার হয়ে গিয়ে ওটা ডিপোজিট করছে ক্যাথোডে। তো এই হচ্ছে ক্যাথোডের রিয়াকশন। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা কি বলছে, সিলভার নাইট্রেট সলিউশন ইজ নট প্রেফার্ড অ্যাজ অ্যান ইলেকট্রোলাইট ইন দ্য অ্যাবভ প্রসেস, গিভ আ রিজন। আচ্ছা, সিলভার নাইট্রেটকে কেন প্রেফার করা হয় না তার রিজন দিতে বলেছে। তো এর রিজন যেটা সেটা হচ্ছে ডিপোজিশন of silver becomes very fast and hence it is not smooth and uniform। তো এই হচ্ছে এটা কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনের আনসার, যে স্মুথ কোটিং হয় না, ইউনিফর্ম কোটিং হয় না, যেহেতু খুব ফাস্ট কোটিং হয়। তো এটাই হচ্ছে রিজন। নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা কি বলছে, why is alternating current not used in the process? তো অল্টারনেটিং কারেন্ট কেন ইউজ করা হয় না, এর রিজন যেটা সেটা হচ্ছে in this case discharge and ionization takes place at cathode alternatively। মানে একবার ডিসচার্জ হচ্ছে একবার আয়োনাইজেশন হচ্ছে, এটা অল্টারনেটিভলি হচ্ছে। ঠিক আছে, হেন্স নো effective coating is observed। ঠিক আছে,
কোনো এফেক্টিভ কোটিং এ কিন্তু এখানে হয় না। আর লাস্ট কোয়েশ্চেন যেটা কি বলছে, হোয়াট ইজ দ্য অবজারভেশন এট দ্য অ্যানোড। তো এখানে অ্যানোডে কি হয় সেটা বলতে হবে। তো অ্যানোডে কি হয়, অ্যানোডে তোরা দেখতে পাচ্ছিস একবার ডায়াগ্রামটা দেখাই, অ্যানোডে সিলভার আছে, ওখান থেকে সিলভার অ্যাকচুয়ালি বেরিয়ে আসে ওটাই কিন্তু স্পুনের ওপর কোটিং করে। তার মানে অ্যানোডে যে সিলভারটা আছে ওটা আস্তে আস্তে কমতে থাকবে, তার মানে অ্যানোডের সাইজও কমবে, ওর মাসও কিন্তু কমবে। তাহলে দ্য সাইজ অ্যান্ড মাস অফ দি অ্যানোড ডিক্রিজেস। তো এই হচ্ছে অ্যানোডের অবজারভেশন। কোনো রিয়াকশন কিন্তু লেখার দরকার নেই, কারণ এখানে কিন্তু কোনো রিয়াকশন জানতে চাইনি। ওকে, তো আশা করি এই কোয়েশ্চেনগুলোর আনসার তোরা বুঝতে পেরেছিস। আইসিএসসির 2026 কেমিস্ট্রি সলিউশনের যে ভিডিও, তার থার্ড পার্ট এখানেই কমপ্লিট হচ্ছে। আর বাকি যে কোয়েশ্চেনগুলো সেগুলো ফোর্থ পার্টে আমি নিয়ে আসছি। তো আশা করি ভিডিও তোদের ভালো লেগেছে। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবি, শেয়ার করবি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবি না। টাটা।